গুড মর্নিং ফ্রম ঘাটশিলা। দুদিনের ছোট্ট ছুটিতে বাঙালির অতি প্রাচীন বহু প্রচলিত হাওয়া বদলের জায়গায় আমরা এসে গেছি, যেটি হলো ঘাটশিলা। ট্রেনটা আসতে একটু দেরি হয়েছে, 10-15 মিনিট লেট করেছে। আসার সাথে সাথেই বৃষ্টি আমাদের ওয়েলকাম জানিয়েছে এখানে। এবং এই দুদিন আজকে এবং কালকে আমরা কোথায় ঘুরবো, কোন হোটেলে থাকছি, গাড়ি ভাড়া কীরকম এবং কি কি জায়গা আছে, তা সম্পূর্ণ ভিডিও আসবে দুটো পর্বে। তাই অনুরোধ রইল যে এইভাবেই আমাদের সাথে থাকার এবং ভিডিও দুটি দেখার। ভোর 6টায় ট্রেন, তাই বাড়ি থেকে 4:30তে বেরিয়ে পড়লাম লোকাল ট্রেন ধরে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। গন্তব্য ঘাটশিলা। আমরা গিয়েছিলাম 12021 আপ বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ধরে। তবে জনশতাব্দী ছাড়াও আরও বেশ কিছু ট্রেন যা হাওড়া ও শালিমার থেকে ছাড়ে, যাতে করে ঘাটশিলা যেতে পারেন। আমাদের অতি পরিচিত কোলাঘাট ব্রিজ এবং নিচে রূপনারায়ণকে ফেলে এগিয়ে চললাম গন্তব্যের উদ্দেশ্যে। পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করতেই চোখে পড়ল রেল লাইনের সমান্তরালে থাকা বিস্তীর্ণ শাল এবং পলাশের সমারোহ। 7:03 আগেই ট্রেন আমাদের ঘাটশিলার পৌঁছে দিয়ে পাড়ি দিল তার অন্তিম গন্তব্যের উদ্দেশ্যে। স্টেশন থেকে বেরিয়েই রয়েছে প্রচুর অটো এবং প্রাইভেট গাড়ি। এখানে একটি বিষয় ভালো, যে দর্শনীয় স্থান আছে সেগুলির একটি তালিকা স্টেশনের বাইরেই দেওয়া আছে, সাথে রয়েছে জায়গা পিছু অটো ভাড়া। কাজেই দরদাম করার কোনো ব্যাপার নেই, যে কোনো একটি অটো বুক করে নিয়েই বেরিয়ে পড়তে পারেন সাইট সিইংয়ে। তবে আমরা আগে থেকেই অটো বুক করে রেখেছিলাম। আর এখানে অটো পাওয়া যায় ভোর 6টা থেকে রাত 9টা পর্যন্ত। কাজেই আপনারা যখনই আসবেন না কেন অটো কিন্তু পেয়ে যাবেন যাতায়াতের জন্য। আমাদের আজকের ঠিকানা হোটেল বিশাল। বুকিং ডিটেলস দেওয়া রইল। রুম ভাড়া পড়েছিল মাত্র 786 টাকা। এই টাকায় আমাদের কীরকম রুম ছিল আসুন দেখে নিই। এই জাস্ট আমরা রুমে চেক ইন করলাম। তো রুমটা অগোছালো হয়ে যাওয়ার আগে আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা ডবল বেড আছে, পিলো কভার, বেডশিট যথেষ্ট পরিষ্কার। এখানে একটা সিঙ্গেল বেডও রাখা আছে এবং 3 জন এখানে খুব ভালোভাবে থাকতে পারবে। একটা টেবিল, 2টো চেয়ার আছে, আর এইখানে একটা আলমারি আছে। আলমারির মধ্যে আয়না আছে, প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা রাখতে পারেন। যথেষ্ট স্পেশিয়াস জায়গাটা। এবং এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে সাফিসিয়েন্ট আলো আছে এবং গিজারও আছে, আর যথেষ্ট পরিষ্কার। তো অল ওভার একটা রাতের জন্য রুম আমাদের ভালোই লেগেছে। এই হচ্ছে বাথরুম। বাথরুম যথেষ্ট পরিষ্কার এবং আলো আছে। জামা কাপড় রাখার জন্য এখানে একটা হ্যাঙ্গারের ব্যবস্থা আছে এবং এখানে গিজারেরও ব্যবস্থা আছে দেখছি। যথেষ্ট পরিষ্কার। তো একদিন থাকার জন্য রুমটা আমাদের পছন্দ হয়েছে। 700 টাকা ভাড়া নিয়েছে রুমটা। তো ব্যাস এটুকুই। এবার আমরা রেডি হব এবং সাইট সিইংয়ের জন্য বেরোবো। সাইট সিইংয়ের জন্য আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই অটো করেই আমরা স্টেশন থেকে হোটেলে এসেছিলাম। এখানে বলে রাখি, হোটেল ভাড়ার সাথে পিক অ্যান্ড ড্রপ কিন্তু ফ্রি ছিল। অটো ড্রাইভার দাদার নাম্বার দেওয়া রইল। আজকে আমাদের প্রথম গন্তব্য রামকৃষ্ণ মঠ, ঘাটশিলা।
জায়গাটি অতীব সুন্দর, সাজানো গোছানো, ফুলের বাগান এবং চারিদিকে সবুজে মোড়া। চারিদিকে একটি স্নিগ্ধ শান্ত পরিবেশ বিরাজ করছে। যখন আমরা এখানে এসে পৌঁছেছিলাম তখন দেখতেই পাচ্ছেন প্রেয়ার চলছিল। তো প্রেয়ার শেষ হয়েছে, এখন স্টুডেন্টরা আবার তাদের হোস্টেলে ফিরে যাচ্ছে। তো আসুন দেখে নিই জায়গাটি কেমন। 1935 সালে এটির সূচনা হয়। এখানে রয়েছে স্বাস্থ্যকেন্দ্র, চক্ষু পরীক্ষা কেন্দ্র, ফিজিওথেরাপি কেন্দ্র, রয়েছে কম্পিউটার ট্রেনিং সেন্টার, যা 2004 সালে শুরু হয়। এছাড়া গরিব ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য বই, জামা কাপড়, শীত বস্ত্র দান এবং স্কলারশিপ সামগ্রী আরও দান করা হয়ে থাকে। যখন আমরা এখানে পৌঁছেছিলাম তখন এখানে প্রার্থনা শুরু হচ্ছিল, তারই কিছু মুহূর্ত আমরা ক্যামেরাবন্দি করলাম। আমরা এখন আছি গৌরীকুঞ্জে, যেটি আমাদের অন্যতম প্রিয় লেখক এবং ঔপন্যাসিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তিনি আমাদের মনে এক বিরাট জায়গা তৈরি করে নিয়েছেন তার কিছু অমর সৃষ্টির মাধ্যমে। তার মধ্যে অন্যতম হলো আরণ্যক, পথের পাঁচালী এবং সর্বোপরি চাঁদের পাহাড়। এইদিকটা দেখুন, এইদিকে হচ্ছে যে এই যে আম গাছটি দেখছেন, এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভাই শ্রী নটুবিহারী বাবু উনি লাগিয়েছিলেন দাদার আম খাওয়ার শখ পূরণ করার জন্য, যেটি আজও সেই পুরনো স্মৃতিকে আঁকড়ে ধরে এখনও রয়ে গেছে। এবং এই জায়গাতে বসেই উনি পথের পাঁচালী লিখেছিলেন, যেটি তার অমর সৃষ্টি। সংস্কৃতি সচেতন বহু বাঙালির বুক সেলফসে রবীন্দ্র রচনাবলী, শরৎ রচনাবলীর পাশে বিভূতিভূষণ রচনাবলীও আবশ্যিকভাবে স্থান পায়। এই মহান সাহিত্যিকের জন্ম 1894 সালের 12ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের কল্যাণীর মুরাতিপুর গ্রামে। এখানে তার মামা বাড়ি। তার পৈতৃক ভিটে কিন্তু বসিরহাটের পানিতার গ্রামে। এই গৌরীকুঞ্জে বিভূতিভূষণ 1950 সালের 1 নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনের শেষ দিনগুলি তিনি এই গৌরীকুঞ্জেই তার স্ত্রী রমা দেবীর সাথে কাটিয়েছিলেন। এখানে দেখতে পাবেন লেখকের পোশাক, আঁকা ছবি, বিভিন্ন বই এবং ওনার ব্যবহৃত কিছু জিনিসপত্র। তো বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছেছি রাতমোহনা। এই জায়গাটির নাম হলো রাতমোহনা। এটি মেনলি সুবর্ণরেখা নদী। তো যেহেতু বর্ষাকাল, তো জলের স্রোত কিন্তু ভালোই আছে। কাছ থেকে আরও দেখতে হবে, আরও সুন্দর লাগবে। তো চলুন দেখে নিই জায়গাটা কেমন। আমার তো প্রথম দেখাতেই খুব ভালো লেগে গেছে। আমরা এখন এসে পৌঁছেছি সুবর্ণরেখা নদীর একদম চরে। বৃষ্টি যেহেতু খুব বেশি হয়েছে, তাই নদীতে স্রোতটাও অনেক বেশি। জায়গাটি দেখতেও খুব সুন্দর লাগছে। ওই যে দূরের যে ব্রিজটি দেখা যাচ্ছে, এর আগের ঠিক যে ভিডিওটা দেখলেন আপনারা, ওই ব্রিজটি থেকেই নেওয়া। ওপর থেকে যেরকম সুন্দর লাগছিল, নিচে এসে সেটা আরও সুন্দর হয়ে গেছে।
এই জায়গাটার মধ্যেই অনেকগুলো জায়গায় আর কি এরকম ডিঙি জাতীয় জিনিস রাখা আছে, যে তাতে করে স্থানীয় মানুষরা খুব সম্ভবত মাছ ধরতে পেরোন, ঠিক জানি না আসল ব্যাপারটা, কিন্তু এই পুরো জায়গাটার মধ্যে এই জলের গর্জন তার সাথে এই নৌকা, এগুলো একটা আলাদা সৌন্দর্য এনে দিয়েছে। দূর থেকে যে ঝর্ণাটি দেখা যাচ্ছিল এই নদীর চর থেকে, এত সুন্দর জল, তার আওয়াজটা সেইখান থেকে শোনা যাচ্ছিল। তাই তার সামনে এখন আমরা যাচ্ছি, আসুন দেখে নিই কেমন। এটি হলো রাতমোহনা জলপ্রপাত। রাতমোহনা নদী টিলার উপর থেকে আছড়ে পড়ে সুবর্ণরেখার সাথে মিলিত হয়েছে এবং সৃষ্টি করেছে এই সুন্দর জলপ্রপাতে। সিদ্ধেশ্বরী পাহাড়ে আমরা যাচ্ছিলাম, তো যাওয়ার পথে এইখানে আমরা নেমে পড়লাম, গাড়ি থেকে না নেমে পারলাম না। এটি হচ্ছে একটি আদিবাসী গ্রাম। তো যে জিনিসটা আমার মন কাড়লো সেটা হচ্ছে এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে এত সুন্দর ডিজাইন করা, হাতে করা, যেটা না দেখিয়ে পারলাম না। ওই দিকের ডিজাইনটা বেশিরভাগ আমার যেটা মনে হয়েছে। এই ডিজাইনগুলো শহরাঞ্চলে আমাদের বাড়ির দিকে আমরা সবসময় একটু ভাবি যে টাইলসে এরকম ডিজাইন হয়, কিন্তু না, এনারা হাতে করেছেন, সম্পূর্ণ নিজেরা করেছেন। খুব ভালো লাগলো জিনিসটা দেখে আমার। স্টিল ছবিও নিয়ে নিয়ে আসো একটু। আমরা এখন এসে পৌঁছেছি সিদ্ধেশ্বর মন্দির এবং সিদ্ধেশ্বর পাহাড় তার পাদদেশে। দেখতেই পাচ্ছেন রাস্তাটা কিন্তু অনেকটা চড়াই, তো একটু ট্রেকিং করতে হবে, দেখা যাক কতটা পারি। তো চলুন আমাদের সাথে দেখতে থাকুন রাস্তা কীরকম। নর্থ বেঙ্গলের রাস্তা আর এই রাস্তার মধ্যে প্রচুর তফাৎ। নর্থ বেঙ্গলের রাস্তাও ঢাল থাকে, কিন্তু তার রাস্তা ভালো থাকে, এটা রাস্তাও খারাপ। এই যে এখানে রাস্তা দেখতে পাচ্ছেন, আরও 178 মিটার মতো ওপরে যেতে হবে, তবে গিয়ে টপে যাব এবং তবে ভিউটা ক্লিয়ার আসবে। তো এই হলো সেই সিদ্ধেশ্বর মন্দির, বাবা শিবের মন্দির, যার জন্য এতটা রাস্তা ট্রেকিং করে আসা। তবে এসে এটুকু বলতে পারি, এই যে চারিদিকের রূপ এবং এখানকার যে সৌন্দর্যতা, যে আবহাওয়া, তার জন্য এতটা রাস্তা ট্রেকিং করে আসাটা সার্থক। চাইলে আসতে পারেন।
তো অবশেষে আমরা নামার পথ ধরেছি। একটা কথাই বলবো, ওঠার পথ যতটা কঠিন ছিল তার থেকে নামার পথটা কিন্তু আরও কঠিন, কারণ রাস্তাটা পুরোটাই যেহেতু পাথুরে, তাই এটা স্লিপ খাওয়ার একটা ভয় আছে। তো সাবধানে নামবেন। তো আসুন বাকি রাস্তাটা নামি এবং দেখা হচ্ছে আবার পরবর্তী গন্তব্যে। আমরা এখন এসে পৌঁছেছি রঙ্কিনী মাতার মন্দিরে। এই দেবীর উল্লেখ পাওয়া যায় বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রঙ্কিনী দেবীর খড়গ এই গল্পে। এই মন্দিরে রঙ্কিনী মাতার পূজা হয়ে থাকে। বাংলা, বিহার এবং উড়িষ্যা এই সব রাজ্যের বিভিন্ন খণ্ড খণ্ড জায়গায় স্থানীয় মানুষরা দেবী শক্তির এক রূপ হিসেবে এই রঙ্কিনী মাতাকে পূজা করে থাকেন এবং তারা বিশ্বাস করেন যে জঙ্গলকে অশুভ শক্তির হাত থেকে বা অশুভ কিছু থেকে এই মাতাই রক্ষা করেন। আমরা এখন এসে পৌঁছেছি গালুডি ব্যারেজে। গালুডি ব্যারেজটি সুবর্ণরেখা নদীর ওপরে অবস্থিত। এই সুবর্ণরেখা নদীটি রাঁচির নাগরি ভিলেজ থেকে উৎপত্তি হয়েছে। এইখানে যে ব্যারেজটি রয়েছে, এই ব্যারেজটির দৈর্ঘ্য হচ্ছে 360 মিটার। এই পুরো ব্যারেজটির ক্ষেত্রফল হচ্ছে 2660 স্কোয়ার মিটার এবং নদীর জলের থেকে এই ব্যারেজটির উচ্চতা সেটা হচ্ছে 104 মিটার। তো চলুন ঘুরে দেখে নেওয়া যাক ব্যারেজটি কেমন। আসুন দেখে নেওয়া যাক।
বুরুডি ব্যারেজের ঠিক অপোজিটেই এই যে সুন্দর দৃশ্য, এইখানকার প্রাকৃতিক শোভাও কিন্তু অপূর্ব। দূরের পাহাড়, সবুজের শাড়ি, আর তার সাথে বয়ে চলা এই সুবর্ণরেখার একটি ধারা, ছবি তোলার জন্য একদম আদর্শ জায়গা। এখানে বসে কিছুক্ষণ সময় কাটানোর জন্য রয়েছে বেশ অনেকগুলি বসার জায়গা। তাই বেড়ানোর শেষে যদি একটু হাঁপিয়ে যান, চাইলে এখানে একটু বসে জিরিয়ে নিতে পারে, বোর হবেন না। তালুটি ব্যারেজ থেকে ফুলডুংরি যাওয়ার পথে 18 নম্বর জাতীয় সড়কের পাশে পড়বে এই মাতা বৈষ্ণোদেবীর মন্দির, যেটি 2022 সালে স্থাপনা করা হয়। ঘাটশিলার দর্শনীয় স্থানের মধ্যে এটি নতুন সংযোজন। এই মন্দিরের মধ্যে মাতা বৈষ্ণোদেবী, ভগবান শিব, রাধাকৃষ্ণ এবং রাম দরবার এই দেবতারা অধিষ্ঠান করছেন। আমরা এখন এসে পৌঁছেছি ফুলডুংরি টিলাতে। এখানেই সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড় লিখেছিলেন। তো আসুন দেখে নিই ওপরটা কীরকম। তো এই ছিল ফুলডুংরির টিলার টপ, এবং আমরা নিচে নেমে আসছি আস্তে আস্তে। তো যেটা বলার, শহরের কোলাহল থেকে একটু শান্ত পরিবেশ যদি চান, ঠান্ডা হাওয়া, মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং এত সুন্দর গাছপালা, তো এখানে কিছুক্ষণ সময় কাটানোর জন্য আমি অনুরোধ করবো, খুবই ভালো লাগবে। এই জায়গাটির নাম বিভূতি স্মৃতি সংসদ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যেসব অমর সৃষ্টি আছে সেগুলিকে চিরস্মরণীয় করে রাখার এক প্রচেষ্টা এটি। যদিও সাধারণের জন্য প্রবেশাধিকার এখন নিষেধ, বন্ধই থাকে, কিন্তু তাও তার যে কালজয়ী সৃষ্টিগুলো সেগুলোকে ছবি এবং লেখার মাধ্যমে বাইরের দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে, সেগুলি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। জায়গাটি বন্ধ থাকলেও বাইরে থেকে এর সৌন্দর্য কিন্তু কোনো অংশে কম নয়। অনুরোধ রইল, ঘাটশিলা এলে এটি অবশ্যই একবার ঘুরে দেখার।
আজকের সাইট সিইংয়ের এটাই ছিল আমাদের শেষ গন্তব্য। কিন্তু আমরা যারা বেড়াতে ভালোবাসি তাদের ঘোরার হয়তো কোনো অন্ত নেই। তাই সারাদিন ঘুরে টায়ার্ড থাকার পরেও একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম স্থানীয় এক মেলার উদ্দেশ্যে, যেটি আমাদের হোটেল থেকে হাঁটা পথেই ছিল। আচ্ছা, আপনারা দেখে বলুন তো যে পশ্চিমবঙ্গের মেলার সাথে পশ্চিমবঙ্গের বাইরে ঝাড়খণ্ড রাজ্যের এই স্থানীয় মেলার কোনো অমিল কি খুঁজে পাচ্ছেন? আমার তো মনে হয় না, কারণ মেলা মানেই অনেক মানুষের সমাগম, অনেক আলো, প্রচুর খাওয়া দাওয়া আর প্রচুর মজার জিনিস। এখানেও কিন্তু তাই, প্রত্যেকটা মানুষ কত আনন্দ করছেন, এটাই মানে হয়তো মেলা। স্থান পরিবর্তন হলেও মেলার আনন্দটা কিন্তু সব জায়গায় একই থাকে। এই মেলার মধ্যে এসে আমাদেরও কিন্তু মনে হচ্ছিল না যে আমরা পশ্চিমবঙ্গের বাইরে অন্য এক রাজ্যে গিয়ে মেলা দেখছি। এবারের ঘাটশিলার ভ্রমণের এই উপরি পাওনাটা আমাদের কিন্তু অনেক আনন্দ দিয়েছে। অনেক তো ঘোরাঘুরি হলো, এবারে হোটেলে ফিরতে হবে, কারণ কাল আবার সকাল সকাল উঠে বেরোতে হবে সাইট সিইংয়ের জন্য। তাই টুকিটাকি কিছু কেনাকাটা করে মেলারই একটি দোকান থেকে চাউমিন আর মশলা সোডা খেয়ে আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। পরের ভিডিওতে অনুরোধ রইল পাশে থাকার, যেখানে আমরা দ্বিতীয় দিনের সাইট সিইং নিয়ে আসছি। এখন সময় রাত 8:30। আমরা এই জাস্ট ফিরলাম আমাদের স্থানীয় একটা মেলা থেকে ঘুরে, এবং সেখানেই আজকে ডিনারটা রাতে সেরে নিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। সকাল ভোর 3টে থেকে আজকে আমাদের জার্নি শুরু হয়েছে, তো ডেইলি টায়ার্ড, রেস্টের দরকার, এবং কারও থাকছে আর একটা সাইট সিইংয়ের খবর, তার সাথে বাড়ি ফেরার পালা। তো সেই ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো আমরা। অনুরোধ রইল সাথে থাকার, এবং লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেওয়ার চ্যানেলটা। তো আজ এই পর্যন্তই, টাটা, গুড নাইট।